প্রিয় দর্শক, মিয়ানমার দেশটি সবসময় সেনামোড়কেই ছিল। বিগত 10 থেকে 11 বছর ধরে সেখানে একটি পরীক্ষামূলক গণতন্ত্র চলছিল। আজকে সেটিও শেষ হয়ে গেল। সবচেয়ে বড় কথা, এই সময়ে এসে সেনা নিয়ন্ত্রণে একটি দেশ, কিন্তু কেন বিশ্ব সম্প্রদায় মিয়ানমার গণতন্ত্র ঠেকাতে কিংবা রাখতে পারল না, সেটি একটি বড় প্রশ্ন। তো সেই প্রশ্নের বিভিন্ন জায়গাগুলোই আমরা জানতে চাইবো আজকের ম্যাট্রোসাম টু দ্য পয়েন্টে। এবং মিয়ানমারে কোন সরকার আসলো, কি হলো, সেটা হয়তো আমাদের বড় কনসার্নের জায়গা না, কিন্তু আমাদের সবচেয়ে বড় জায়গা যে মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, এই সময়ে এসে সেটাতে নতুন করে রাজনীতিকরণে কোনো জটিলতা তৈরি হবে কিনা। আমি সোমা ইসলাম, ম্যাট্রোসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় মিয়ানমার। আবার আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত তিনি, এবং তিনি সাবেক একজন নির্বাচন কমিশনার। আমাদের সঙ্গে আছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই জেনারেল এম সাখাওয়াত হোসেন। স্যার, 8 নভেম্বর তো মেজরিটি নিয়ে অং সান সুচির দলই সরকার গঠন করলো। কি এমন কারণ ঘটলো যে আবার সেনাবাহিনী অর্থাৎ সেনা অভ্যুত্থান হয়ে গেল মিয়ানমারে? এখন ভবিষ্যৎটা কি? এটা ঘটার একটা অবস্থান তৈরি হয়েছিল। প্রথমত হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে মিয়ানমার সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর প্রধানটি কে। এই প্রধানের বিরুদ্ধে নানান রকমের কমপ্লেইন ইউনাইটেড নেশনসও আছে এবং রোহিঙ্গা বিষয়ও আছে। এই সেনা প্রধানের, সামরিক প্রধান বা সেনা প্রধানই বলি, তিনি কিন্তু জুলাই মাসে রিটায়ার করার কথা ওনার, এবং জুলাই মাস থেকে উনি নানান ধরনের চাপের মধ্যে পড়বেন, আন্তর্জাতিক চাপ এবং দেশের ভিতরেও রোহিঙ্গা ইস্যু নিয়ে, আরো অন্য কারেন্ট এবং কাছিনের গণহত্যাগুলো নিয়ে। তো কাজে এই একটা শঙ্কা তার ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে মিয়ানমারের সামরিক বাহিনী সবসময় কিন্তু ক্ষমতা ছিল। আমরা এই গত বছর ফাসাদ যেটা দেখলাম, ডেমোক্রেসি ফাসাদ, সেখানেও কিন্তু চাবিকাঠি সেনাবাহিনীর সাথে ছিল। কাজেই সেনাবাহিনীর সাথেই কম্প্রোমাইজ করে আং সান সুচিকে চলতে হয়েছে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো খুব একটা চাপ দেয়নি সেনাবাহিনীর উপরে কমপ্লিট গণতন্ত্রের কারণে, এবং কনস্টিটিউশনটা কিন্তু সেনাবাহিনী তৈরি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন একবার একটা ইলেকশনের পরে এই কাজটা করলো। তার কারণ হচ্ছে যে এই নির্বাচনে প্রথমত ইউএসডিপি বলে একটা পার্টি আছে, যেটা সেনাবাহিনীর সমর্থিত, এবং এর 90% যে সদস্য তারা হচ্ছে সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসার। এইবার তারা নির্বাচনে ভরাডুবি হয়েছে, তাদের 7টা কি 8টা সিট তারা পেয়েছে। এই পার্টিটি যখন এই অবস্থা হয়, তখন তারা প্রথম দিন থেকেই আং সান সুচি কর্তৃক নিয়োজিত ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রায় 1100 অভিযোগ তুলেছে যে এই নির্বাচনটি ম্যানিপুলেটেড, এবং এই নির্বাচনের যে কারচুপি হয়েছে, সেই কারচুপি তারা অভিযোগ করেছে। ইলেকশন কমিশন পুরোটাই নাকচ করে দিয়েছে, এবং যেটা নিয়ে সেনাবাহিনীর ভিতরে একটা বড় ধরনের অসন্তোষ সৃষ্টি হলো। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সামরিক বাহিনী সরাসরি মিয়ানমারের যে রেবেল গোষ্ঠী আছে তাদের সাথে নেগোসিয়েশন করেছে, এবং তারাও সামরিক বাহিনীর সাথে নেগোসিয়েশন করতে অত্যন্ত সুবিধাবান মনে করেছে। যেমন ধরুন, আরাকান আর্মির সাথে আং সান সুচি আরাকান আর্মির সাথে কথা বলতে চায়নি, কিন্তু সেনাবাহিনী সরাসরি আরাকান আর্মির সাথে কথা বলে তাদেরকে সিজ ফায়ার করার একটা জায়গা দিয়েছে। এবং অভ্যন্তরীণ যদি আমি বলি, মিয়ানমারের সামরিক বাহিনীকে বেশিরভাগ বুদ্ধিস্ট মঙ্ক মনে করে যে মিয়ানমারকে যদি একটি বুদ্ধ রাষ্ট্র হিসাবে রাখতে হয়, তাহলে একমাত্র মিয়ানমারের সামরিক বাহিনী এই রাষ্ট্রকে বৌদ্ধ ধর্মের প্রধান রাষ্ট্র হিসাবে রাখতে পারে। কাজেই এই সমস্ত কিছু মিলিয়ে যদি সংক্ষেপে বলা হয় যে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করার যে প্রচেষ্টা ছিল সেটা তারা করেছে। এখন যদিও বলেছে 1 বছরের জন্য, কিন্তু
সামরিক বাহিনী যখনই ক্ষমতায় আসে তখন একটা টাইম লাইন দেয়, 1 বছর, 2 বছর, 3 মাস। তো মিয়ানমারের ইতিহাসের বেশিরভাগ সময় সামরিক শাসন ছিল, মানুষ গ্রহণ করেছে, এটাও গ্রহণ করবে। জি স্যার, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমি একটু হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। সেনা অভ্যুত্থানের কারণগুলো আপনি কি এর সঙ্গে আরো কোনো যুক্ত করবেন? আর 2008 সালে আমরা দেখছিলাম যে সেখানে সংবিধানই কিন্তু সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে, সংসদের 3 ভাগের 1 ভাগ কিন্তু সেনা সদস্যরা বিনা ভোটেই জিতে যায়, এটা তাদের সংবিধানই তাদেরকে অধিকার দিয়েছে। তো এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হুমায়ুন কবির, যে আমাদের কি হবে। এটা আমাদের জন্য খুব একটা ভালো খবর। কারণ হলো যে এতদিন ধরে, গত প্রায় 10 বছর ধরে যে গণতন্ত্রের অন্তত আচ্ছাদনটা ছিল মিয়ানমারে, আজকের ঘটনাটার মধ্যে দিয়ে কিন্তু সেটা সেটা পেছনে চলে গেল এবং সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা। আপনি যেটা বলছেন, যে সাগর ভাই যেটা বলছিলেন, তার সাথে একটা জিনিস যে সূচি ক্ষমতা গ্রহণ করার কথা ছিল, কিন্তু মানে পার্লামেন্ট বসবার কথা ছিল আজ বা কাল, এবং সেই বসবার আগেই কিন্তু এই ঘটনাটা ঘটালো মিয়ানমার সামরিক। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় ছিল, তারা আমরা যদি একটু পেছনে গিয়ে রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত বিষয়টা মনে রাখি, তাহলে 25 তারিখে 25শে অগাস্ট 1917 সালে কিন্তু 24শে অগাস্টই আপনার কোফি আনান কমিশনের রিপোর্টটা প্রকাশিত। যেদিন রিপোর্টটা প্রকাশিত হয়েছিল সেদিনে কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে তার আক্রমণ শুরু। তো মিয়ানমার সামরিক বাহিনী যখনই তারা দেখেছে যে বড় ধরনের পরিবর্তন যদি ঘটে তাতে তাদের স্বার্থ, এখানে কিন্তু একটা জিনিস সর্বজন স্বীকৃত করা, সেটা হচ্ছে যে বলছি ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সূচি থাকতেও রাজনৈতিক ক্ষমতা মূলত সামরিক বাহিনী থাকছে। এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে যদি আমরা দেখি, সেখানে কিন্তু ঘটনা, যদিও সূচি নিজে এটার দায়িত্ব কাঁধে নিয়েছেন সরকার প্রধান হিসাবে, কিন্তু এই ঘটনাতে তার চাইতেও বেশি ভূমিকা পালন করেছে সামরিক বাহিনী। তো কাজে সামরিক বাহিনী কিন্তু পেছন দিক থেকে সরকারটা পরিচালনা করতো, তার একটা ফ্যাসাদ হিসেবে তারা ডেমোক্রেসিকে রেখেছিল, এখন সেটাকে সরিয়ে দিয়েছে। গত বছর কিছু আগে সামরিক বাহিনীর ক্ষমতা খর্ব করার জন্য একটা উদ্যোগ কিন্তু সরকার সূচি নিয়েছিলেন, যদিও সেটা তখন কার্যকর হয়নি বা সেটা কাজে লাগানো যায়। আমার ধারণা যে সামরিক বাহিনীর মধ্যে একটা ভয় কাজ করেছে যে এখন যদি সূচি অধিকতর ক্ষমতা নিয়ে আসেন এবং ক্ষমতা গ্রহণ করে, তাহলে সূচি হয়তো তাদের বিরুদ্ধে বা তার সামরিক বাহিনী থেকে রাজনৈতিক ক্ষমতাটাকে সরিয়ে আনবার জন্য চেষ্টা করে। এখানে একটা আন্তর্জাতিক অ্যাঙ্গেল থাকবে। আমরা জানি যে সূচির সাথে কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন, প্রেসিডেন্ট বাইডেন বা তিনি আগে যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন প্রেসিডেন্ট ওবামা, তারা কিন্তু সূচির সাথে সূচিকে সমর্থন করেছিল। এবং এটাও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে যে সূচি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সাথে একটা সমর্থন লাভের আশা করতে পারে। যদি মার্কিন সূচির বন্ধু হয়ে থাকে, তাহলে তো মিয়ানমারের সবচেয়ে আরেকটা বড় শক্তি তো চীনও আছে। সেটা আছে, আমি সেটা বলছি। এখন ওটা সেখানেই জায়গাটা আসবে যে এই কাজটা করার জন্য মিয়ানমারের সামরিক বাহিনী বাইরের সমর্থন থেকে পায়। পাশ্চাত্য জগৎ, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা রোহিঙ্গা ইস্যুতে কিন্তু ইতিমধ্যেই সামরিক বাহিনীর উপর তারা স্যাংশন দিয়ে রেখে, এবং সামরিক বাহিনীর প্রধান তিনিও কিন্তু স্যাংশনের আওতায় আছে। তো কাজেই তারা জানেন যে পাশ্চাত্য জগতের অবস্থানটা কি। এখন সে জায়গায় প্রশ্ন আসে যে এখানে কি তারা চীনাদের ভূমিকা বা চীনের কাছ থেকে সমর্থন আশা করছে, এবং এটা মনে করাটা খুব বেশি বোধহয় ভুল হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু গত কয়েক মাস আগে মিয়ানমার ঘুরে গেছে, তিনি সূচির সাথে যেমন দেখা করেছেন, সামরিক বাহিনী প্রধানের সাথে তখন দেখা করেছে। এবং এখন যদি পাশ্চাত্য জগৎ থেকে চাপ আসে, খুব সম্মত কারণেই তারা মিয়ানমার চীনের দিকে ঝুঁকতে চেষ্টা করে। এখন প্রশ্ন থাকবে, যে প্রশ্ন জবাব এখন আমাদের কাছে আমরা আন্দাজ করছি, সেটা হচ্ছে যে চীন ইতিমধ্যেই কিন্তু চারদিক থেকে যথেষ্ট পরিমাণে আন্তর্জাতিক চাপে আছে। সেটা আপনি হংকং বলেন, দক্ষিণ চীন সাগর বলেন, সিনজিয়াং বলেন, বিভিন্ন ভাবে কিন্তু আন্তর্জাতিক চাপের দিকে আছে। এবং সেই জায়গায় চীন কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এখন মিয়ানমারের দিক থেকে
আবার মিয়ানমারের উপরে আরেকটা চাপ বা মিয়ানমারের দিক থেকে তাদের নতুন করে আরেকটা চাপ সৃষ্টি, এই বিষয়গুলো জবাব আমাদের কাছে নাই। কিন্তু আমরা আন্দাজ করছি যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে। হুমায়ুন কবির, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আবার একটু জনাব সাখাওয়াত হোসেনের কাছে যেতে চাই, যেটি আপনার কাছে জনাব সাখাওয়াত হোসেন জানতে চাই, যেটি হুমায়ুন কবির বলছিলেন যে একটা শঙ্কা তৈরি হলো, একটা উৎকণ্ঠাও তৈরি হলো, মিয়ানমার যে ফেরত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে নির্যাতনের শিকার হয়ে, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা অনেকখানি পিছিয়ে গেল। তো সেই জায়গাতে এগিয়ে যাওয়ার জন্য এখন কি কি করা উচিত, সেই কৌশলগুলো কি নির্ধারণ করা কতটা দুরূহ হবে, নাকি সরকারের সাথেই তো এই রাষ্ট্র আলোচনাগুলো চলে? কোন কোন পর্যায়ে আবার যে হোঁচট খেতে হবে বলে মনে করছেন আপনি? বাংলাদেশ একটা উভয় সংকটে পড়েছে। উভয় সংকটটা এই যে বাংলাদেশ তাকে সমর্থন করবে। একটা গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশ সামরিক অভ্যুত্থানকে সমর্থন করবে না তার বিরুদ্ধে কোনো কথা বলবে। আমার মনে হয় বাংলাদেশ কিছুই বলবে না, বাংলাদেশ চুপচাপ থাকবে, যেমন থাকবে চীন, যেমন থাকবে ভারত। তার কারণ হচ্ছে যে হুমায়ুন কবির যেখানে বললেন চীনের কথা, চীন যে লগ্নি তার মিয়ানমারে আছে সেটা শুধু সূচির সাথে ভালো সম্পর্ক রেখেও হয়েছে, কিন্তু এই সামরিক বাহিনীর সাথেও তাকে এই সম্পর্ক রেখে তার কাজটা শেষ করবে। এটা হচ্ছে তার ইকোনমিক পলিসিতে। আর ভারতেরও একই অবস্থা। ভারত এখন পর্যন্ত আমি জানি না ভারত কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা, হয়তো দেবে না, হয়তো দিলেও সেটা অত্যন্ত লাইট একটা স্টেটমেন্ট। তাহলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ভবিষ্যৎ প্রক্রিয়াটা আসলে কি দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আমি সেই জায়গাতেই আসছি। কাজে আমি রোহিঙ্গাদের ইমিডিয়েট ফেরত পাঠানো বা ফেরত নেবে সামরিক বাহিনী, বর্তমান চিফ যার হাত এই বিষয়ে রঙিন হয়ে আছে, যিনি অলরেডি বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক আদালতে ডকে আছেন, তিনি এদেরকে ফেরত নেবেন আমি মোটেও বিশ্বাস করি না। এবং আমার মনে হয় না যে বাংলাদেশ এই রোহিঙ্গা নিয়ে বা মিয়ানমার সেনাবাহিনীর সাথে বা সামরিক বাহিনীর সাথে কোনোই আলোচনা করতে পারবে। কারণ তাদের কাছে এখন এই অবস্থা, রোহিঙ্গা ইজ এ লিস্ট প্রায়োরিটি। রোহিঙ্গা কোনো সাবজেক্টই তাদের কাছে নয়। তাদের কাছে এখন যে সাবজেক্ট সেগুলো হচ্ছে যে অন্যান্য যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সাথে নেগোসিয়েশন করা, পিস নেগোসিয়েশন। আমি রোহিঙ্গা ভবিষ্যৎ অন্তত আরো 3-4-5 বছর দেখছি না, যদি না এমন একটা চাপ আসে আন্তর্জাতিক মহল থেকে। সেই চাপ হতে হলে সেই চাপ কিন্তু শুধু মুখে ডিপ্লোম্যাটিক চাপে হবে না, সেটা অন্য ধরনের চাপ যদি হয় সেটাও হবে কিনা আমার সন্দেহ আছে। হুমায়ুন কবির, যেটি স্যার বলছেন, মানে ঘোরতর একটা অন্ধকার এই সামরিক শাসন আবার মিয়ানমারের দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ রোহিঙ্গা ইস্যুটা আরো পেছন থেকে আরো তলানিতে গিয়ে ঠেকলো। তাহলে এই যে ঠেকাটা, তাহলে সমাধানটা কি? আপনি সংকটের কথা শুরুতেই বলেছিলেন, যে আমাদের পিছিয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু এটার সমাধানটা আসলে কি করে হতে পারে? আসলে যেটা বলছিলেন যে পথ তো একটাই আমরা নির্ধারণ করে নিয়েছি, সেটা হচ্ছে আলাপ আলোচনার মধ্যে। এবং এই গত 19 তারিখেই তো ঢাকায় আপনার ত্রিপক্ষীয় একটা আলোচনা হয়েছে, এবং তার আগে প্রায় 1 বছর ধরে কিন্তু বিষয়টা দুই পক্ষের মধ্যে তেমন কোনো যোগাযোগ হয়নি। সেই জায়গায় এসে সাখাওয়াত ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে, এখন রোহিঙ্গা বিষয় নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী খুব বেশি আগ্রহী হওয়ার মতো কারণ নাই। তো কাজে আমরা ধরে নিতে পারি যে এই বিষয়টা নিয়ে এমন আলাপ আলোচনা, কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা তো দীর্ঘায়িত হতে পারে এবং হওয়ার একটা আশঙ্কা খুব স্পষ্ট। এখন সমাধান যেটা বলছিলেন, সমাধান আলাপ আলোচনা দিয়ে করতে হবে। সেই আন্তর্জাতিক চাপ, যেটি সাখাওয়াত হোসেন বলছিলেন, আন্তর্জাতিক চাপটাকে অব্যাহত রাখা, কিন্তু সেই চাপটা কি আসলে দিতে পারছে বাংলাদেশ, কিংবা শুনছে আন্তর্জাতিক মহল? আমি খুব আশ্চর্য হব না আন্তর্জাতিক মহল সত্যি সত্যি যদি এখন মিয়ানমারের এই সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণটাকে প্রত্যাখ্যান করে, সেই জায়গায় এই সামরিক বাহিনীর যে অর্থনৈতিক সাম্রাজ্য তার উপর স্যাংশন কিন্তু আসবে, এবং সেটা যদি আসে তখন কিন্তু সত্যি সত্যি সেই স্যাংশনটা গায়ে লাগবে। তার কারণ হলো তাদের অর্থনৈতিক জায়গাগুলিতে হাত পড়বে। এখন সেটা কতটা ইফেক্টিভ হবে সেটা নির্ভর করবে চীনা সহযোগিতা কতটা পাওয়া যায়। কারণ মিয়ানমার যখন এর আগেও বিভিন্ন ধরনের স্যাংশনের আওতায় ছিল, তখন তারা কিন্তু চীনাদের সাহায্য পেয়েছে, চীনের সাথে ব্যবসা বাণিজ্য। কাজে সেখানে চীন সহ যদি আন্তর্জাতিক সম্প্রদায়
এই সামরিক ক্ষমতা গ্রহণকে প্রত্যাখ্যান করে, তবেই মিয়ানমারের সামরিক বাহিনীর গায়ে লাগবার মতো চাপ দেওয়া সম্ভব হবে। এখন রোহিঙ্গা ইস্যু সেটা আরেকটা ইস্যু দাঁড়াবে, যে রোহিঙ্গা ফলাফল তাতে কিরকম আসবে, এবং আমরা যদি সেটাকে মনে রেখে যদি তাদের সাথে যোগাযোগ, আলোচনা, কূটনৈতিক যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে এগিয়ে যেতে চেষ্টা করি, সেই জায়গায় আমরাও কাজ করে যেতে পারি এবং আমরা চেষ্টা করতে পারি। তবে আমি শাহবাজের সাথে একেবারেই একমত, এই মুহূর্তের জন্য এই বিষয়টা তাদের কাছে। কিন্তু জনাব হুমায়ুন কবির, সাখাওয়াত সাহেব কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে আসলে বাংলাদেশ একটা দোটানার মধ্যে পড়ে গেল, যে তারা বেসামরিক সরকার যেটা ছিল তাকে সমর্থন করবে নাকি সেনা সমর্থিত যে সরকার আসলো তাকে সমর্থন করবে। সেই জায়গাটা নিয়েই তো বোধহয় এগিয়ে যাওয়াটা আরো কঠিন হচ্ছে বাংলাদেশের জন্য। এখন এই জায়গাটা থেকে উত্তরণ কি, সেটি যেমন আমার একটি জানার বিষয়, তেমনি আরেকটি জানার বিষয়, এর ফলে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতিতে বড় সড়ো কি পুরো পরিবর্তন হবে, নাকি এই যেটা ঘটে গেল সেটা তো পুরো ঘটনা, সবসময় তো সেনা নিয়ন্ত্রণে ছিল মিয়ানমার, কিন্তু মিয়ানমারের যে নিজস্ব রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল, সেটার ফলে কি এই অঞ্চলে কোথাও কোনো নতুন করে মেরুকরণ হবে কিনা? আপাত দৃষ্টিতে মনে হয় কোনো পরিবর্তন হবে, কারণ মিয়ানমার স্পিনের চায়না মিয়ানমার ইকোনমিক কোঅপারেশন বিআরআই এর আওতায় যে কাঠামোটা, অর্থনৈতিক কাঠামোটা, সেটা কিন্তু চালু আছে এবং আমার ধারণা এখনো সেটা চালু থাকবে। আর ভূ রাজনৈতিক পরিবর্তনের যদি কোনো ইঙ্গিত আসে, সেটা হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী যদি এখন পশ্চিমা জগতের দিকে তারা চীন থেকে বেরিয়ে এসে বা একটুখানি নিজেদেরকে চীন থেকে সরিয়ে নিয়ে পশ্চিমের সাথে সম্পর্ক ধরতে চায়, এবং সেই সুযোগটি তাদের একেবারে নাই তাও নয়। কিন্তু সিঙ্গাপুর তাদের বন্ধু, ভিয়েতনাম তাদের বন্ধু, আর কাজেই পশ্চিমা জগতের মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বন্ধু আছে। এই বন্ধুত্বগুলো ব্যবহার করে তারা যদি তাদের সাথে নতুন করে বন্ধুত্ব তৈরি করতে পারে, তবে এখানে ভূরাজনৈতিক পরিবর্তন সুযোগ তৈরি হতে পারে। এটা কিভাবে তৈরি হবে বা কি গতিতে যাবে সেটা এই মুহূর্তে বলা যাবে না। যেটি আপনার কাছে যারা সাখাওয়াত হোসেন জানতে চাই, যে যেটি বলছিলেন হুমায়ুন কবির, যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তো একটা ভূ রাজনীতিতে বোধহয় পরিবর্তন আসবে, কিন্তু সেটি আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যে এই যে সামরিক সরকার দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিল, ঘোষণা দিল 1 বছরের জন্য, তো সেইখানে এমনটা কি হতে পারে কিনা যে হয়তো সামরিক সরকার এসে যে গণহত্যা বিচারের দাবিতে আন্তর্জাতিক আদালতে সুচির বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে বিচারাধীন রয়েছেন এবং তাকে বিচারের কাঠগড়ায় তোলানোর জন্য, অপরাধী প্রমাণ করবার জন্য যে সমস্ত বিষয়গুলো চলছে, সেটা কি এমন সম্ভাবনা আছে যে এই সামরিক সরকার এসে বলবে যে আমাদের সময় তো এটি হয়নি, সুতরাং এই রোহিঙ্গাদের গণহত্যার ব্যাপারে আমাদের অর্থাৎ সামরিক সরকারের কোনো দায়ভার নেই? আমি সেটা মনে করি না। তার কারণ হচ্ছে যে রোহিঙ্গাদের যে নির্যাতনটা হয়েছে, মনে রাখতে হবে যে সামরিক বাহিনী আং সান সুচির কথিত সরকার থাকলেও 3টি বড় ধরনের মিনিস্ট্রি কিন্তু সামরিক বাহিনীর হাতে, এবং সেখানে সার্ভিং জেনারেলস, রিটায়ার্ড জেনারেলস নয়। তার মধ্যে একটি হোম মিনিস্ট্রি, একটি স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা আছে তাদের অধীনে। জি স্যার, জি, প্রতিরক্ষা এবং বর্ডার, জি বর্ডার, হ্যাঁ, এই 3টি তাদের হাতে আছে। এইখানে যে অপারেশন হয়েছিল যে রোহিঙ্গাদের বিরুদ্ধে, এটা কিন্তু সামরিক বাহিনীর স্বয়ংক্রিয় এবং তাদের নিজেদের পরিকল্পনা মাফিক এটা হয়েছে। তাহলে এই প্রশ্ন তো এসেই যায়, তাহলে কে কার বিচার করবে? সেটাই মুশকিল। সেটা হচ্ছে কথা হচ্ছে যে আমি হুমায়ুন কবির সাহেবের প্রশ্নে একটু আসি, আমি একটু অ্যাড করতে চাই যে ভূ রাজনীতির কথা বলা হয়েছে। এখন রোহিঙ্গা ইস্যুটি রীতিমতো একটি ভূ রাজনৈতিক দাবার গুটি হয়ে যাবে, যেটা আমি আগেও বলেছিলাম অনেকবার আগে। প্রশ্ন হচ্ছে যে চীন মিয়ানমারের কাছ থেকে সরে আসতে পারছে না, এখন তো আরো পারবে না। মিয়ানমার সামরিক বাহিনীর সাথে চীনের একটু দূরত্ব তৈরি হয়েছিল বিভিন্ন কারণে, এখন একমাত্র ভরসা হবে চীন। কাজেই মিয়ানমার যদি যত আইসোলেটেড হবে, ততই তারা কিন্তু চায়না ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যে ভূ রাজনৈতিক পরিস্থিতির যে পরিবর্তন বা আইপিএস যেটা গঠিত হয়েছে, সেখানে আমরা দেখব আরো মেরুকরণ হচ্ছে। আরেকটি কথা, আমার মনে হয় হুমায়ুন কবির আমার সাথে এগ্রি করবেন, আসিয়ান কান্ট্রিগুলো কিন্তু সেইভাবে কন্ডেম করবে না, কারণ তাদের যে রীতি, তার মধ্যে
একটি দেশের আভ্যন্তরীণ পলিটিক্যাল বিষয়ে তারা সাধারণত কমেন্ট করে না। মিয়ানমারে একেবারে আইসোলেটেড হয়ে যাবে যেহেতু সামরিক সরকার, সেটা আমি মনে করি না। এবং যেই জেনারেলরা এখন আছে ক্ষমতায় অথবা এই কাণ্ডটি ঘটিয়েছে, তাদেরকে আমরা একেবারে খুব বোকা ভাববো না। দে ভেরি স্মার্ট, এবং তারা সমস্ত কিছুই ক্যালকুলেট করেই এই ধরনের একটি সরকারকে সরিয়েছে, যার একটা সিভিলিয়ান ফাসাড ছিল। 1 বছর পরে কি হবে নোবডি নোজ। আর সামরিক বাহিনী কখনো বলে না যে আমি 25 বছরের জন্য এসেছি, হয় 3 মাসের কথা বলে, না হয় নেক্সট ইলেকশনের কথা বলে, না হয় 1 বছর বলে। কাজে এই 1 বছর সামরিক বাহিনী বলেছে, সেটা নিয়ে আমরা করে ধরে রাখবো যে 1 বছর পরে সেটা যে 10 বছর 20 বছর হবে না, সে চিন্তা করার কোনো কারণ নাই, এটা বাড়তেই থাকতে পারে। জি, কোনো কারণ নেই। স্যার, আজকে অনুষ্ঠান আমাকে এখানে শেষ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব হুমায়ুন কবির আপনাকে, সাখাত হোসেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি সোমা ইসলাম আজকের মতো মেট্রো সাম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকালে ভীষণ ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।